আজকে শুরুতে একটা খবর দেই। এটা সুখবর না খারাপ খবর সেটা আপনারা ঠিক করবেন। তবে আমার জায়গা থেকে একটা বড় খবর। সেটা হচ্ছে যে আমি আর্জেন্টিনা নিয়ে একটা বিরাট গ্রন্থ রচনা শেষ করছি। বিরাট বলতে এটা আমার পক্ষে যে রচনা করা সম্ভব হবে, শেষ করা সম্ভব হবে এটা কোনোদিন কল্পনাও করি নাই। এটার আকার আমি শব্দতে বলতে পারি ২,০০,০০০ শব্দের মতো। মানে তুলনাটা কিভাবে করব যে আমার মাশরাফি বইটা যারা দেখছেন, ওটাও তো এরকম ঢাউস বই। ওটা ১,০০,০০০-এর সামান্য বেশি ছিল। আর এটা ২,০০,০০০। তার মানে এটা তার চেয়ে অনেক বড় বই। এখন এই যে বিশাল একটা বই, এটা লেখার স্বপ্ন আমার সেই ২০২২ সাল থেকে। কিন্তু এটার জন্য যে বিশাল প্রস্তুতি দরকার, বিশাল পড়াশোনা দরকার, রেফারেন্স বুক খুঁজে বের করা দরকার, এই কাজগুলো হচ্ছিল না। এইটা গত বছর খানেকে আমি করে ফেললাম। কিভাবে করলাম? এই কাজটা শেষ করার পরে আমার যে জিনিসটা মনে হলো যে যেভাবে করলাম, এই জিনিসটা আমার কিছু শিক্ষা দিছে। এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে এআই এর ব্যবহার। এই কাজটা করতে আমি প্রচণ্ডভাবে এআই এর উপরে নির্ভর করছি। নির্ভর করছি মানে এমন না যে এআই দিয়ে লেখায় নিছি বা এআই যা বলছে হুবহু এখানে তুলে দিছি। এর কোনোটাই না। আমার এখানে বলতে পারেন যে সহকারী হিসাবে কাজ করছে জেমিনি। আমি মূলত জেমিনি ইউজ করছি। কখনো, কখনো কোনো জায়গায় ChatGPT ইউজ করছি। এই পুরোটা করার এক্সপেরিয়েন্স আমারে যেটা বলে, সেটা হচ্ছে যে আমরা এআই জিনিসটা নিয়ে যে একটা ধারণার মধ্যে আছি, যে এআই আমাদের একটা প্রতিপক্ষ, এআই আমাদের চাকরি খেয়ে দিবে, এআই আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট করে দিবে, এআই আমাদের সৃজনশীল জায়গাগুলো দখল করে নেবে। আসলে কি তাই? এই জিনিসটার যে অভিজ্ঞতা আমার হলো, সঙ্গে আমি নিজে কিছু এগুলো নিয়ে পড়াশোনা, এআই নিয়ে আগ্রহ আমার অনেক দিনের, যদিও কোনো জ্ঞান নাই জিনিসটার উপরে, প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই। এগুলোর ভিত্তিতে আমি একটু আপনাদের সঙ্গে যেটা গল্প করতে চাই, যেটা আড্ডা দিতে চাই, যে এআই কি আসলেই আমাদের ক্ষতি করে ফেলবে? আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে? আমাদের চাকরি খাবে? নাকি সে আমাদেরকে এরকম ক্রিয়েটিভ কাজে আরো বেশি হেল্প করবে? নাকি সভ্যতারে সে আগায় দিবে? এই জিনিসটা একটু আলোচনা করি। আমি কোনোভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার কোনো যোগ্য লোক না। এটার টেকনিক্যাল দিক নিয়ে বা বৈজ্ঞানিক দিক নিয়ে কথা আমি বলবও না। আমি আসলে একজন লেখক হিসাবে, যদি আপনারা লেখক পদবাচ্য মনে করেন, বা একজন সাংবাদিক হিসাবে, বা একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে, আমি এআইকে দেখতে চাই যে এআই আমাদের সোসাইটির ক্ষতি করবে না উপকার করবে। এখন এই জায়গাটায় যদি দেখেন, প্রথমত আমি তো স্পোর্টস নিয়ে কাজ করি। ফলে আমাকে খোঁজখবর রাখতে হয় যে আমার ইন্ডাস্ট্রিতে এর প্রভাবটা কেমন পড়তেছে। অলরেডি কিন্তু আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রির দিকে আপনি যদি তাকান, তাহলে এআই দারুণ সব ভূমিকা রাখা শুরু করছে। দারুণ বললে মনে হয় যে শুরুতেই প্রশংসা করলাম। মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। যেমন আপনি বড় দলগুলোর যদি দিকে তাকান, আপনি যদি আর্সেনালের দিকে তাকান, লিভারপুলের দিকে তাকান, রিয়াল মাদ্রিদের দিকে তাকান, ইভেন আর্জেন্টিনা, ব্রাজিলের মতো টিমের দিকে তাকান, তারা কতগুলো জায়গায় এখন এআই এর উপর দারুণ নির্ভর করতেছে। ইনজুরি প্রিভেনশন, তারপরে খেলোয়াড়ের ক্লান্তি, বার্ন আউট হয়ে যাওয়া, এইগুলো নির্ধারণের ক্ষেত্রে অলরেডি তারা এআই এর উপরে পুরোপুরি নির্ভরশীল। কীরকম? খেলোয়াড়রা প্রতিটা মুহূর্তে জিপিএস ট্র্যাকিংয়ের মধ্যে আছে, তাদের ক্যামেরায় প্রতি মুহূর্তে এআই ফলো করতেছে, তাদের বডির হার্ট রেট থেকে শুরু করে প্রতিটা জিনিস এআই বিশ্লেষণ করতেছে। ফলে একটা খেলোয়াড় বার্ন আউট হয়ে ঠিক কোন সময় ইনজুরির দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। আপনারা জানেন যে এই লম্বা সিজনে খেলোয়াড়রা সবচেয়ে বেশি ইনজুরিতে পড়ে হচ্ছে ক্লান্তিজনিত ইনজুরি, বার্ন আউট হয়ে যাওয়ার ইনজুরি। যে টানা এতগুলো ম্যাচ খেলার পরে হুট করে কোনো একটা ম্যাচে তার মাসেল ক্রাম্প হয়ে ভয়াবহ অবস্থা হয়ে যায়। ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে, ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে। এমনিতে আকস্মিক যে ইনজুরি, অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এটা তো আর প্রিভেনশন করার কোনো সুযোগ নাই। কিন্তু এই ইনজুরিগুলোর ক্ষেত্রে যেগুলো ক্লান্তিজনিত, যেগুলো অতি পরিশ্রমের ইনজুরি, বার্ন আউটের ইনজুরি, এখানে কিন্তু এআই আগে থেকে ম্যানেজমেন্টে জানায় দিচ্ছে যে তোমার অমুক খেলোয়াড়টা, এই যে বেলিংহাম, এর উপর দিয়ে, বা পেদ্রি, এর উপর দিয়ে মারাত্মক ঝড় যাচ্ছে। এর কিন্তু অমুক মাংসপেশির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মাংসপেশি ছিঁড়তে পারে, ক্রাম্প হতে পারে, সে কিন্তু ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে। ফলে এখনই সতর্ক হও। ম্যানেজমেন্ট খুব দ্রুত কল নিয়ে নিচ্ছে যে ওকে পেদ্রিকে বসায় দাও, নেক্সট ৩ ম্যাচ পেদ্রি খেলবে না, আগামী ৭ দিন পেদ্রির ছুটি।
এইটা রীতিমতো টিমগুলো অ্যাপ্লাই শুরু করে দিছে। গত সিজন থেকে আমরা দেখছি যে এআইয়ের এই ইনপুটগুলো নিচ্ছে। এখন ইভেন ম্যাচ চলাকালে টেকনিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সহকারী কোচদের ইনপুট দিচ্ছে এআই। কীরকম? তাদের ট্যাবে সরাসরি এআই জানায় দিচ্ছে যে ওই যে অ্যাটাকটা তুমি করতেছো লেফট সাইড থেকে ওরা এই কৌশল ইউজ করতেছে, ওরা কিন্তু এই জায়গায় অলরেডি পিছায় পড়া শুরু করছে, তুমি এইখানে এই করো, এখানে ওই করো। মানে ম্যাচ চলাকালে হাজারটা সাজেশন পাচ্ছে এআই থেকে। এর কথা অনুযায়ী করতে হবে তা না, কিন্তু যে জিনিসটা তাকে ভেবে বের করতে হতো, অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, ঘটনা ঘটে যাওয়ার পরে অ্যাক্ট করতে হতো, সেই জিনিসটা সহকারী কোচকে জানায় দিচ্ছে যে দেখো বিষয় কিন্তু এরকম হচ্ছে, ওরা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে হাইল্যান্ড ডিফেন্সে বারবার মিস করতেছে, ওদের সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না, ফলে আমরা অফসাইড ট্র্যাপ ভাঙতে পারবো। এখন অফসাইড ট্র্যাপ ভাঙার জন্য আমরা স্ট্রাইকারদের বলতে পারি। এই যে সিগন্যালটা আগে থেকে পেয়ে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে এআই আগায় দিচ্ছে। স্পোর্টসে এরকম প্রচুর ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী দিনের স্পোর্টসে কোচরা, এটা শুধু ফুটবল থেকে বললাম, ক্রিকেটে আপনারা জানেন রীতিমতো বল বাই বল প্রেডিকশন, খেলোয়াড়ের অ্যানালাইসিস, প্রত্যেকটা ব্যাপারে এআই ইউজ হচ্ছে। আগে যেখানে ভিডিও ফুটেজের পর ফুটেজ অ্যানালিস্ট রাত জেগে দেখতেন, এখন আর দরকার হচ্ছে না। ম্যাচ শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে এআই জানায় দিচ্ছে যে এই হচ্ছে তোমার খেলোয়াড়ের অবস্থা, ওই হচ্ছে প্রতিপক্ষের অবস্থা, আগামী ম্যাচ অমুকের বিপক্ষে এই খেলোয়াড়ের টেন্ডেন্সি এরকম, লাস্ট 5 ম্যাচে এরকম অবস্থা দাঁড়াইছে, তার কিন্তু এই ফল ডাউন হচ্ছে, সর্বশেষ ম্যাচগুলোতে দেখা গেছে সে কাটার খেলতে পারতেছে না, নানা রকম বিশ্লেষণ এনে দিচ্ছে। মানে যে জিনিস আগে অ্যানালাইজ করে বের করা লাগতো, সেই জিনিস এখন এআই অ্যানালাইজ করে অ্যানালিস্টের হাতে তুলে দিচ্ছে। অ্যানালিস্ট এবার হচ্ছে ওখান থেকে ক্রিয়েটিভ ডিসিশনটা নিচ্ছে। দেখেন প্রত্যেকটা সেক্টরে এই কাজটা করতেছে, প্রত্যেকটা সেক্টরে। আমি বললাম যে একাডেমিকভাবে বা যোগ্যতার জায়গা থেকে এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, তারপরে ওই যে একটু টুকটাক খোঁজ রাখে, তো সেই জায়গা থেকে যদি বলি প্রত্যেকটা সেক্টরে এই প্রভাব ফেলছে। আপনি মেডিকেল সেক্টরের দিকে যদি তাকান, গত 3 বছর বা 2 বছরে দুটো অন্তত মিরাকলের মতো ব্যাপার ঘটায় দিছে এআই একটা নির্দিষ্ট ব্যাপারে। সেটা কি? আপনারা তো জানেন যে সুপার বাগ নিয়ে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় চলতেছে, যে এই যে সব ধরনের অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কিছু ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে সুপার বাগ। পৃথিবীতে যখন এই সুপার বাগ প্রচণ্ডভাবে ছড়ায় পড়বে, তখন আর মানুষের হাতে কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকবে না। সেই আলেকজান্ডার ফ্লেমিং কোন আমলে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, এটা একটা নতুন যুগের সূচনা হলো, আবার এই অ্যান্টিবায়োটিকই মানুষের সভ্যতা ধ্বংসের কারণ হবে। সেই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছায় গেছি গত 5-6 বছর ধরে। এই বাংলাদেশেই আপনি শুনবেন প্রতিনিয়ত পত্রিকায় ছাপা হচ্ছে যে এতগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া পাওয়া গেছে, অলমোস্ট কোনো প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ করে না এরকম ব্যাকটেরিয়া সংক্রমণ পাওয়া যাচ্ছে, শিশুদের মধ্যে পর্যন্ত পাওয়া যাচ্ছে। ফলে সুপারবাগ এই সভ্যতার জন্য এখন একটা বিরাট থ্রেট হয়ে দাঁড়াইছে বা দাঁড়াইছিল। এখন কারণ কি? কারণ হচ্ছে নতুন কোনো অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার হবে, একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা অনেক বড় লম্বা একটা প্রসেসের ব্যাপার। আমি ডিটেল বলতে পারবো না, আমি তো আর মেডিসিনের ফার্মাসিস্ট না, ফার্মাকোলজি পড়ে আসি নাই, কিন্তু এটুকু জানেন যেটা একটা বিরাট গবেষণার ব্যাপার। কারণ নতুন একটা অ্যান্টিবায়োটিক, একে তো যত দিন যাবে তত আপনার অ্যান্টিবায়োটিক বা নতুন ওষুধ আবিষ্কারের স্কোপ কমতে থাকবে, ব্যাকটেরিয়ার ক্ষমতা বাড়তে থাকবে, আপনার স্কোপ কমতে থাকবে, কারণ অনেক অপশন তো অলরেডি আপনি ট্রাই করে ফেলছেন। ফলে এখন আপনাকে হচ্ছে হাজার হাজার স্যাম্পেলের মধ্যে থেকে, হাজার হাজার পসিবিলিটির মধ্যে থেকে বের করে আনতে হবে সম্ভাব্য একটা উত্তর, সম্ভাব্য একটা অ্যান্টিবায়োটিককে যে কিনা এই সুপারবাগকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে গত 1.5 বছর সময়ের মধ্যে এআই এর হেল্প নিয়ে এরকম দুটো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়ে গেছে। সর্বশেষে এই যে অ্যান্টিবায়োটিকটা বের হয়েছে, এটা কয়েক মাস আগের ঘটনা, এখনো পর্যন্ত এটা ট্রায়ালে যায় নাই, কিন্তু বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে এটা ট্রায়ালে খুব ভালো কাজ করবে, ট্রায়ালে সফলতা পাবে। এটার সঙ্গে কয়েকটা বড় বড় ইউনিভার্সিটি, কয়েকটা মেডিসিন জায়ান্ট, ড্রাগ নির্মাতা জায়ান্ট কোম্পানি কাজ করতেছে। এখন ওষুধটা কীভাবে আবিষ্কার হচ্ছে জানেন? 60,000 ভিন্ন ভিন্ন ধরনের ড্রাগকে স্যাম্পলিং করে একটা ওর ভেতর থেকে উপাদানকে আলাদা করছে এআই, যে উপাদানটা মোস্ট পসিবলি সুপারবাগের এগেনস্টে কার্যকর হবে। এই কাজটাই মানুষ করত, বিজ্ঞানীরা এই কাজটাই করতেন। এই কাজটা করতে বিজ্ঞানীদের 6 বছর সময় লাগতো, 10 বছর সময় লাগতো।
60,000 ড্রাগের মূল উপাদান নিয়ে আলাদা আলাদা করে গবেষণা করা, ওগুলার পারমুটেশন কম্বিনেশন করে সঠিক একটা কম্বিনেশন আবিষ্কার করা, যেটা সুপারবাগের এগেনস্টে কাজ করতে পারবে, এইটা বের করতে 10 বছরের কম সময় হবে না। এরপরে ট্রায়াল ফেজ শুরু হবে, তারপরে গিয়ে এটা মানুষের হাতে আসবে। অথচ এই পুরো ব্যাপারটা সম্পন্ন হয়েছে 6 থেকে 7 মাসের মধ্যে। এই ড্রাগটা আবিষ্কার হয়ে গেছে। একটা না, এরকম 2টো ড্রাগ অলরেডি বিজ্ঞানীদের হাতে চলে আসছে। 2টো অ্যান্টিবায়োটিক চলে আসছে। বলা হচ্ছে যে সভ্যতা যদি ঠেকাইতে পারে, এই 2টো ড্রাগ ঠেকাতে পারবে। 10 বছর সময় আমাদের হাতে ছিল না। সুপারবাগ অলরেডি চলে আসছে। আপনি জানেন বাংলাদেশের মতো দেশেও সুপারবাগ চলে আসছে। ফলে আমাদের এটা আগামী বছর বা তার পরের বছরের মধ্যে এই অ্যান্টিবায়োটিকগুলো হাতে লাগতো। সেই কাজটা সহজ করে দিছে। এই সহজ করে দিছে এই জিনিসটাই আমার কাছে এআই। এখন এআই নিয়ে যে একটা আতঙ্ক, এআই আমার চাকরি খেয়ে দিবে, এআই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের জায়গা দখল করে ফেলবে, এই আতঙ্ক পুরো জিনিসটা আমার কাছে মনে হয় নতুনরে ভয় পাওয়া। দেখেন মানুষ যখন প্রথম আগুন আবিষ্কার করছে, তখন মোটামুটি নিশ্চিত থাকেন যে লোকটা প্রথম আগুন ওই চকমকিতে ঘষা লেগে ধরাইছিল বা বজ্রপাতের ফলে যখন আগুন ধরে গেছিল, ওই আগুনের যে ইউজ করতে গেছে, আদিবাসী সব লোকেরা, গুহাবাসী সব লোকেরা তারে ভয় দিছে যে ওটার কাছে গেলে তুই পুড়ে মরবি। হ্যাঁ, অবশ্যই পুড়ে মরার ভয় তো ছিলই। আগুন নিয়ে কিছু করতে গেলে তো পুড়ে মরার ভয় থাকবেই। কিন্তু সেই আগুন কি করছে দেখেন, একটা সভ্যতা গড়ে দিছে। আগুনটারে প্রপারলি মানুষ ইউজ করছে। আগুনরে প্রতিপক্ষ বানায় নাই। আগুনরে বলা যায় নিজের দাসে পরিণত করছে। আগুন যতক্ষণ মানুষের বশীভূত থাকে, ততক্ষণ সে দাস। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সে তো পোড়ায় মারবেই। অগ্নিকাণ্ডেও প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়। এরকমভাবে প্রতিটা নতুন আবিষ্কার যখন আসছে, যখন ক্যামেরা আসছে পৃথিবীতে, বলা হয়েছিল যে শিল্পীদের জীবন শেষ। কারণ কি, ক্যামেরা আবিষ্কারের আগে পৃথিবীটা ছিল রিয়েলিস্টিক আর্টিস্টদের। তারা একদম হুবহু পোর্ট্রেট করতেন, যে রাজাদের, জমিদারদের, লর্ডদের, ব্যারনদের পোর্ট্রেট করে খাইতেন। এখন ছবি ক্যামেরা আসার পরে দেখা গেল যে ও মা, এটা তো আর কোনো ভাত থাকতেছে না। আসলেও তো ওটার আর ভাত নাই, দরকারও তো নাই পোর্ট্রেট আঁকার। একজন শিল্পী কেন হুবহু ছবি আঁকবেন? আমরা এরপরে অ্যাবস্ট্রাক্ট ছবি পাইলাম, এই কিউবিজম পাইলাম, কত ধরনের ছবি, কত বিচিত্র ধরনের ছবি এই পৃথিবীতে শিল্পীরা আঁকা শুরু করলেন। এটা তো বরং ক্যামেরা আসছে বলে আমি দেখি ক্যামেরার আশীর্বাদ, যে ক্যামেরাটা আসছে বলে শিল্পীরা অকাজে সময় নষ্ট করা বন্ধ করছেন। অকাজে সময় নষ্ট করা মানুষ বন্ধ করে দেয়। প্রতিটা প্রযুক্তি আসে। কম্পিউটার যখন প্রথম আসে, তখন আপনি এরকম শোনেন নাই যে এই কম্পিউটার আসছে, এখন সব কিছু সহজ হয়ে যাবে। আগে যেরকম হাতে কি সুন্দর করে টাইপোগ্রাফি করা হতো, অমুক তমুক, এগুলো আর থাকবে না। কম্পিউটার মানুষের চাকরি খেয়ে দিবে। দিছে নাকি কারোর চাকরি খেয়ে? আজ পর্যন্ত দিতে পারে না। যোগ্য লোকের চাকরি কোনো প্রযুক্তি খেতে পারে না। বরং যারা যোগ্য তারা কি করছেন? তারা কম্পিউটারের উপরে দক্ষতা অর্জন করছেন। কম্পিউটার বিজ্ঞানী হওয়ার কথা বলতেছি না। কম্পিউটার জিনিসটা চালাইতে শিখছেন। তার কাজে যিনি লেখক, তিনি লিখতে শিখছেন ওইটা। যিনি গবেষক, তিনি গবেষণার কাজে ব্যবহার করতে শিখছেন। ফলে প্রত্যেকটা সেক্টরে কম্পিউটার হয়ে গেছে এখন পার্ট অ্যান্ড পার্সেল। একটা স্টুডেন্ট থেকে শুরু করে গবেষক সবার কম্পিউটার লাগতেছে। কম্পিউটার কাউরে খায় না। কম্পিউটারের মানুষ দাস হিসাবে ব্যবহার করতেছে। দাস শব্দটা পজিটিভ অর্থে নিয়েন। দাস মানে খারাপ অর্থে নিয়েন না। সহকারী হিসাবে নিয়েন। একই কথা এআইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এআইকে আপনি বলতে পারেন যে ক্যামেরা বা কম্পিউটারের মতো নিরীহ প্রযুক্তি না। এআইয়ের ভিতরে এরকম একটা আসলেই ভীতিকর উপাদান আছে, যে এআই আসলে আগুনের মতো একটা আবিষ্কার। এআই পোড়ায়ও দিতে পারে। কেন? কারণ এআই হচ্ছে মানব সভ্যতা তৈরি হওয়ার পরে অনেক কাল পরে একটা নতুন কিছু, যে আসলে হুমকি হয়ে যেতে পারে। এই হুমকি হয়ে যাওয়ার ব্যাপারটাও গবেষকরা বোঝেন। কারণ কি, এআই মানুষের মতো। এর আগে পর্যন্ত আমরা যত প্রযুক্তি পাইছি, সেগুলো আসলে মানুষের দাস। আগুন বাদ দিলে, আগুনের পরে আপনি যত প্রযুক্তি পাইছেন, সেগুলো শুরু থেকে মানুষের দাস। কম্পিউটার নিজে নিজে কিছু করতে পারে না, আপনি যতক্ষণ কমান্ড না দিচ্ছেন। ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারে না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা কি, সে শেখে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি দেখবেন সে প্রচুর ভুল করে। এই যে আমি আর্জেন্টিনা নিয়ে এত বড় বইটা লিখছি, আমি কি জেমিনির কোনো কথা হুবহু লিখতে পারবো? পারবো না। কারণ কেউ প্রচুর ভুল করে, প্রচুর মিথ্যা বলে, আমাকে সন্তুষ্ট করার মতো করে কথা বলে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, এটা যন্ত্রের বৈশিষ্ট্য না। এবং যখন যন্ত্র মিথ্যা কথা বলে, তখন সে ধ্বংসের পথেও হাঁটতে পারে, ধ্বংসের পথেও পরিচালিত হতে পারে।
এআই নিয়ে এই এমআইটির একটা গবেষণায় দেখা গেছে যে মেটার এআই নিয়ে তারা গবেষণা করছিল যে সে যখন টের পায় তারে নিয়ে পরীক্ষা করা হচ্ছে তখন সত্যি বলে, যখন টের পায় যে তারে পরীক্ষা করা হচ্ছে না তখন মিথ্যা বলতে পারে, রীতিমতো বানায় বানায় মিথ্যা বলে এবং ভুলভাল ইনফরমেশন দিয়ে মিসগাইড করতে পারে লোকরে। ফলে এই ঝুঁকিটা আগুনের মতোই, যে আপনি কিভাবে ইউজ করতেছেন, যে এন্ড অফ দি ডে সুইচটা তো আপনার হাতে। আপনি এআইকে ওই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিবেন কিনা এটা বোঝার জন্য পৃথিবীতে কয়েক কোটি অত্যন্ত দক্ষ লোক আছে, তারা কেউ দেবব্রত না, এটা নিশ্চিত থাকতে পারেন। তারা এমআইটির গবেষক, অক্সফোর্ডের গবেষক, অমুক জায়গার গবেষক, ফলে তারা এটা নিয়ন্ত্রণের বাইরে যেতে দিবেন না। ওটা দেখার জন্য আমাদের বিশাল নিরাপত্তা বাহিনী আছে, এখানে নিরাপত্তা বাহিনী হচ্ছে এআই গবেষকরা। ফলে আমাদের তাদের উপরে ট্রাস্ট রাখতে হবে যে তারা জিনিসটাকে স্বচ্ছভাবে এবং নিয়ন্ত্রণযোগ্যভাবে ব্যবহার করতে দিবেন। মানুষ যে জিনিসটা ইউজ করে, ধরেন জেমিনি, গোর্ক, চ্যাট জিপিটি, এই প্রিফ্লিক্স, যেগুলো মানুষ, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো একটা ট্রেন্ড মডেল। ফলে এগুলোকে যদি আমরা এআই ভাবি, মানে আমি এগুলোকে ঠিক এআই স্বীকৃতি দিতে রাজি না। প্রকৃত এআই যেটা সেটা হচ্ছে ল্যাবে যেটা নিয়ে গবেষণা হয়, মেটা যেটা ইউজ করে। তো ওই এআইটা সাধারণে কখনোই আসবে না। সাধারণে যখনই কোনো প্ল্যাটফর্ম আসবে আপনি নিশ্চিত থাকবেন বিজ্ঞানীরা ওটা কন্ট্রোলড একটা অবস্থায় প্ল্যাটফর্মটা বাজারে ছাড়ছে, ইন্টারফেসটা। ফলে তাকে আমাদের প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই, ওটা অলরেডি নিয়ন্ত্রিত আগুন। এখন আমাদের কি করতে হবে, এই যে আমি যেভাবে ইউজ করলাম, আমি কি করলাম, আমি আর্জেন্টিনা বইটা লেখার ক্ষেত্রে এই বইটা সাধারণ প্রসেসে, আগে যখন আমি একটা বই লিখতাম বা আমরা কেউ বই লিখতাম, তখনকার মতো প্রসেসে করতে আমার 3 বছর সময় লাগতো। কারণ শুধুমাত্র রেফারেন্স রেফারেন্স রেফারেন্স, হোয়াট টু ডু, হায়ার টু ডু, কোথায় যাব, কি করব, বুঝে উঠতে 1 বছর কেটে যায়। হাজারটা লোকের কাছে যে পরামর্শ নেওয়া সে পরামর্শ সঠিক হচ্ছে না, ওনার পরামর্শ মতো রেফারেন্স খুঁজে পাচ্ছি না, এবং মানে কি খুঁজতে হবে সেটাই জানি না, কি খুঁজতে হবে সেটাই জানি না। অথচ এই কাজটা করতে বসে আমি দেখলাম যে আমাকে প্রতি মুহূর্তে জেমিনি গাইড করতেছে যে তোমাকে খুঁজতে হবে এখন লাতিন আমেরিকার অমুক অধ্যায়টা, সেই অধ্যায় খোঁজার জন্য তুমি অমুক 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 লেখা পড়ো, তমুক 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 বই খোঁজো। বইয়ের ক্ষেত্রে অবশ্য পিডিএফ নামানোর দুষ্ট বুদ্ধিও দেখায় দেয়, এটা খারাপ কাজ। এখন অন্যায়টা কোথায়, আপনি কখন চাকরি হারাবেন, কখন বিপদে পড়বেন, যখন আপনি এআইকে বলবেন যে না তুমি কাজটা করে দাও আমি কপি করে নিচ্ছি। না, সেটা করা যাবে না। এআইকে আপনার ওই সহকারী হিসাবে ইউজ করতে হবে, এআইকে আপনার গবেষণা সহকারী হিসাবে ইউজ করতে হবে, বা আপনি যদি লেখক হন লেখক সহকারী হিসাবে ইউজ করতে হবে। আপনার ওরে দিয়ে নিজের জীবনের টাইমের একটা ভালো ইউজ করাইতে হবে। দেখেন, আমরা যদি দাবি করি আমি ক্রিয়েটিভ মানুষ, আপনি ক্রিয়েটিভ মানুষ, প্রত্যেকে আমরা ক্রিয়েটিভ মানুষ, আমরা যা করি না কেন সেটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এখন এই ক্রিয়েটিভ ওয়ার্কের আমাদের লাইফের 60 থেকে 70% পরিশ্রম যায় হচ্ছে নন ক্রিয়েটিভ ওয়ার্কে, মানে ওই জোগাড় যন্তর করতে। ধরেন এই ভিডিওটা করতেছে, ভিডিওতে যে কথাবার্তাগুলো বলতেছে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, এই ভিডিওটা শুরু থেকে এই ট্রাইপডটা জায়গায় এনে বসানো, লাইটটা জ্বালানো, টেবিলটা পরিষ্কার করা, এই ফুলের টপটারে জায়গায় এনে বসানো, আবার পোস্ট প্রোডাকশনে এটা এডিট করা, অমুক করা তমুক করা, এই পুরাটা নন ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, এডিটিং ক্রিয়েটিভ ওয়ার্ক এডিটরের কাছে, দেবব্রতর কাছে তো না। আমি তো এটা ক্রিয়েটিভ হিসাবে করি না, আমি করি হচ্ছে আমার জিনিসটা কোনো ক্রমে প্রোডাক্ট রেডি করার জন্য। ফলে আমার এই কথা বলা ছাড়া এবং এটা নিয়ে ভাবা ছাড়া বাকি পুরোটা নন ক্রিয়েটিভ ওয়ার্ক। এই পুরো নন ক্রিয়েটিভ ওয়ার্কটা আপনি যখন এআইকে দিয়ে করাইতে পারবেন, এখনই অবশ্য সে আমার ক্যামেরা ট্রাইপড সেট করে দিতে পারতেছে না, কিন্তু যদি পারে সেটা একটা বড় ব্যাপার। আর আপনি যখন এই প্রসেসিংয়ের কাজটা, ডাটা প্রসেসিংয়ের কাজটা, যেটা আপনার ব্রেনকে আগে করতে হতো, নিজে খুঁজে খুঁজে বের করতে হতো, সেটা যখন ওটা দিয়ে করাবেন আপনার কত টাইম সেভ হয়ে যাচ্ছে ভাবেন। যে কাজটা আগে একটা, ধরেন একজন গবেষক, আমার মতো অযোগ্য গবেষক না, একজন যোগ্য গবেষক তার জীবনে বই করতে পারতেন হয়তো 3টা। যোগ্য একজন গবেষক, কারণ তার প্রতিটা বইয়ের পেছনে 10 বছরের রেফারেন্স গোটা লাগতো, শুধু লাইব্রেরি লাইব্রেরি দৌড়ায় সঠিক বইটা খুঁজে পেতেই 6 মাস সময় লেগে যেত, সঠিক বইটা কই আছে এটা খুঁজে পেতে। এখন আপনি এআইকে বলেন, এআই ঠিক জানায় দিবে যে এটা ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে আছে, ওদের মেইল করো, ওরা তোমাকে একটা কপি দিলেও দিতে পারে।
আমি এভাবে পাইছি, এভাবে সত্যি সত্যি ইয়ে থেকে আহ, লন্ডনের ব্রিটিশ এম্পেরিয়াল লাইব্রেরি থেকে একটা বইয়ের একটা অধ্যায় পাইছি। ওদের মেইল করছিলাম প্রয়োজন জানায়, ওরা ঠিক ওই অধ্যায়টা স্ক্যানিং কপি পাঠিয়ে দিছে। এটা এআই আমাকে বুদ্ধি দিছে। এখন আপনার লাইফের যদি এই 70% সময় আপনি এআই দিয়ে বাঁচায় ফেলতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনার আয়ু তো বাড়াতে পারবেন না আপনি। ফিজিক্যাল আয়ু বাড়ানোটা বিজ্ঞানীরা আদৌ কবে পারবেন বা আদৌ হবে কিনা এটা আপনার হাতে না। আর এটা বিজ্ঞানীদের চেয়েও অনেক বেশি ওই যে ওপরে যে ভদ্রলোক ওনার হাতে, স্রষ্টার হাতে। ফলে ওই চিন্তা আমরা না করি যে আমরা ফিজিক্যাল আয়ু বাড়াবো। আমরা ধরেই নেই যে আমাদের ওই 60-70 বছরই স্প্যান। এর ভিতরে কার্যকর স্প্যান হচ্ছে বড়জোর বছর 20। আর খুব যারা যোগ্য লোক তারা 30 বছর। এই 30 বছর সময়ে আপনি অন্তত 100 বছরের কাজ করতে পারবেন যদি আপনার প্রসেসিং টাইমটাকে এই দিয়ে আপনি কাভার করে ফেলতে পারেন। আমি বুঝি এই জায়গা থেকে ব্যাপারটারে যে ইয়র্গেন ক্লপ নেক্সট যখন ম্যাচে নামবেন, তার আর ফালতু ওয়ার্ক নিজের করা লাগবে না, নিজের ওটা নিয়ে ভাবা লাগবে না। আমি যদি আবার ঘুরে ফিরে স্পোর্টস এরিনায় চলে আসি, আমি তখন ভাবতে পারবো যে ক্লপ কেবলই আইডিয়া লেভেলে কাজ করতে পারবেন, কেবলই নতুন কি করা যায়, নতুন কি করা যায়। সেক্ষেত্রেও হয়তো এআই তাকে 10টা সাজেশন দিবে, কিন্তু ফাইনাল সাজেশনটা চিনবে শুধু ক্লপের মস্তিষ্ক। ওটা এআই পারবে না। ওই কাজটা মানুষের মস্তিষ্ক চিনতে পারবে, কারণ সে ওইটার পিছনে তার যে জিনে লক্ষ বছরের মানুষের সভ্যতার হিস্ট্রি, ওই অভিজ্ঞতাটা আছে। ওই অভিজ্ঞতা দিয়ে সে ফাইনাল ডিসিশনটা নেবে। তার কাজ শুধু ওইটা, ক্রিয়েটিভিটির চূড়ান্ত রূপটা দেখানো। আর এআই সমস্ত যান্ত্রিক কাজটা করে এনে তার সামনে সাজেশনগুলো উপস্থাপন করবে। ফলে মানুষ তার ক্রিয়েটিভিটির চূড়ান্ত রূপটা দেখাতে পারবে এআইকে সেরা ব্যবহার করতে পারলে। আই ফিল, একেবারেই আমার একান্ত অনুভূতি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পাবলিক প্ল্যাটফর্মগুলো, এই পাবলিক প্ল্যাটফর্মগুলো যখন দুর্দান্ত একটা শেপ পেয়ে যাবে, এখনও তো এগুলো একটু অ্যামেচার পর্যায়ে আছে, এখনও এগুলো ঠিক প্রফেশনাল শেপ পায় নাই কোনোটাই। দেখেন না, আজকে চ্যাট জিপিটি এটা ভালো করতেছে, কালকে জেমিনি ওটা ভালো করতেছে, পরশুদিন প্রিফ্লিক্স এটা ভালো করতেছে, তরশুদিন গোর্ক ওটা ভালো করতেছে। এই অবস্থা চলবে আরও 4-5 বছর। এই অস্থিরতা কেটে যাওয়ার পরে যখন এআইগুলো স্টেবল হয়ে যাবে, তখন এআইগুলোর কল্যাণে মানুষ তার ইতিহাসের সর্বোচ্চ ক্রিয়েটিভ পারফরমেন্সের জায়গায় পৌঁছায় যাবে। ফলে এআইকে প্রতিপক্ষ ভাবার দরকার নেই। এআই কারো চাকরি খাবে না। এআই সবাইকে চাকরিতে উন্নতি করাইতে আসছে। এআই সবার জীবন সহজ করতে আসছে। এই জিনিসটা স্পোর্টসেও সহজ হবে, বাকি জীবনেও সহজ হবে। সবাই ভালো থাকবেন। একটু নিজের জগতের বাইরে বকবক করে ফেললাম। সবার জন্য শুভেচ্ছা রইল।